একটি 12 বছরের অবোধ বালিকাকে নৃশংসভাবে কামড়ে ছিঁড়ে খেলো যে পিশাচ, সে যখন পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালাতে গিয়ে এনকাউন্টারে খতম হলো, তখন বাংলার একদল শেকু মাকু আর শহুরে নকশালদের বুক ফেটে কান্না আসছে। কেন ভাই? ধর্ষকটা আপনার ঘরের কেউ ছিল নাকি? যে পুলিশ মরলে আপনারা হাততালি দিতেন, আজ সেই পুলিশ সেলফ ডিফেন্সে গুলি চালাতেই আপনাদের আঁতে ঘা লেগে গেল। কেন? মানবাধিকারের বুলি আওড়ানো এই ভঞ্জদের আসল এজেন্ডাটা কি? আজ এদের মুখোশটা টেনে খুলবো, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলে আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আসলে কি ঘটেছিল সেটা আগে আপনাদের একটু মনে করিয়ে দিই। আপনারা সবাই জানেন, তবু আর একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে একটা ছোট্ট অবোধ নাবালিকাকে যেভাবে নৃশংসভাবে কামড়ে ছিঁড়ে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তাতে গোটা বাংলার মানুষের রক্ত টকবক করে ফুটছিল। পুলিশ ঘটনার মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে। এছাড়াও রয়েছে আরো 3 অভিযুক্ত। এরপর বুধবার মাঝরাতে পুলিশ তাকে নিয়ে যায় অপরাধের ঘটনাস্থলে, সেই কাদা জলে ডোবা জমিতে ক্রাইম সিন পুনর্গঠনের জন্য। কিন্তু সেখানে গিয়েই আসল কাণ্ডটা ঘটায় ওই দাগী অপরাধী। সে নিজেকে বাঁচানোর জন্য আচমকাই কর্তব্যরত এক পুলিশ কর্মীর কোমরের বেল্ট থেকে সার্ভিস রিভলভার কেড়ে নেয় এবং পুলিশকে লক্ষ্য করে এলো পাথাড়ি গুলি চালাতে চেষ্টা করে। আর ঠিক তখনই নিজেদের জীবন বাঁচাতে এবং অপরাধীকে রুখতে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই বুক চিরে গুলি লাগে ওই নরপিশাচের এবং সে খতম হয়। একজন নিরপরাধ শিশুর রক্তের দাম এভাবেই চোকাতে হলো ওই ধর্ষককে। ব্যাস, ওই নরপিশাচটা মরার পরেই শুরু হয়ে গেল বাংলার তথাকথিত বুদ্ধিজীবী, শহুরে নকশা আর বাম মাকু সেকুদের মায়া কান্না। তাদের প্রশ্ন, পুলিশ কেন রাতে গিয়েছিল? ভিডিও কেন করা হলো না ঘটনার? রিভলভার কি করে ছিনিয়ে নিল? তন্ন তন্ন করে হাজারটা প্রশ্ন। অনেকে আবার এটাও বলছে, লোকটার মুখটা দেখে তো মনে হচ্ছে না এই কাণ্ড করতে পারে, লোকটা নাকি শারীরিকভাবে দুর্বল, তাহলে সে কি করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করলো, ইত্যাদি অনেক অনেক প্রশ্ন। এসব দেখে মনে হচ্ছে পুলিশের উচিত ছিল এই সমস্ত নিউজ পেপারগুলোর এডিটর আর মাকু নেতাদের ডেকে এনে চা বিস্কুট খাইয়ে তাদের পারমিশন নিয়ে অপরাধী ধরতে যাওয়া। আচ্ছা, আপনাদের এই মানবাধিকারের বুলি কোথায় থাকে যখন 12 বছরের একটা কন্যা সন্তান শিশু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়? চলুন আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। 2013 সালের কামদুনির কথা মনে আছে? সেই 20 বছরের কলেজ ছাত্রকে গণধর্ষণ করে বুক চিরে জঘন্যভাবে খুন করা হয়েছিল। নিম্ন আদালত ফাঁসি দেয়, আর 2023 সালে এসে হাইকোর্ট সেই ফাঁসির আসামিদের ছাড় দিয়ে দেয়। কেন জানেন? কারণ বিগত সরকারের আমলে এই মামলায় 16 বার সরকারি আইনজীবী বদলানো হয়েছিল। চোর আর দুর্নীতিবাজ নেতাদের বাঁচাতে যারা সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করে দেশের নামী উকিল খাড়া করে, তারা কামদুনির ধর্ষিতার বিচারের জন্য একজন ভালো উকিল দিতে পারেনি। এবার আসা যাক গোটা ঘটনার আসল রাজনৈতিক মোড়টার দিকে। এই যে এনকাউন্টার হলো, আর তারপর থেকেই চারিদিকে একটাই নাম ঘুরপাক খাচ্ছে, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী। মনে করে দেখুন, শুভেন্দু অধিকারী যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, তখন তিনি বারবার একই কথা বলতেন, আমরা ক্ষমতায় এলে সকালে জমা, বিকেলে খরচ হবে। আজ বাংলায় নতুন সরকার আসার পর পুলিশ যখন অপরাধীদের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে, তখন রাজ্যের সাধারণ মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীর সেই প্রবাদ প্রতিম জমা খরচ তত্ত্বেরই বাস্তব প্রতিফলন দেখছেন। আর ঠিক এই কারণেই আজ সমাজের চোখে শুভেন্দু অধিকারী একজন হিরো হয়ে উঠেছেন। বাংলার ঘরে ঘরে আজ তার সঙ্গে তুলনা করা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। যে যোগী মডেলের কথা এতদিন রাজ্যের তথাকথিত সেকু মাকুরা ভয়ে কাঁপতো কথা শুনে, আজ সেই যোগী মডেলের ছায়া যখন বঙ্গে এসে পড়েছে, তখন সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অপরাধীদের মনে ভয় ঢোকাতে যে এই ধরনের এনকাউন্টার সংস্কৃতির প্রয়োজন ছিল, এটা আজ প্রমাণিত। কিন্তু এতদিন আইনের গ্যাড়াকলে যে সমস্ত বিচার বছরের পর বছর আটকে থাকতো, তা এখন আর হবে না। কাজেই এই যোগী মডেলের উত্থান দেখে সবচেয়ে বেশি বুক কার ফাটছে জানেন? বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই যে বর্তমান রাজনৈতিক অবস্থান, এটাকে পরাজিতের কান্না ছাড়া অন্য কিছু বলা যায় না। তিনি বসে বসে ভাবছেন, কেন আমি পারলাম না,
আইপ্যাকের সেই কোটি কোটি টাকা খরচা করে বানানো পিআর স্লোগান বাংলা নিজের মেয়েকেই চায় আজ কেন ইতিহাসের রাস্তা করে গিয়ে পড়লো? কেন সেটা ব্যর্থ হলো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এই দশা হলো? কারণটা খুব পরিষ্কার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকাকালীন কামদুনি থেকে শুরু করে আরজি কর একের পর এক বড় বড় নারকীয় অপরাধকে ছোট ঘটনা বলে লঘু করে দেখানোর চেষ্টা করেছেন। ধর্ষকদের কঠোর শাস্তি দেওয়ার বদলে ভোট ব্যাংকের রাজনীতি আর ধর্মীয় মেরুকরণকে অগ্রাধিকার দিয়েছেন। বেছে বেছে সবুজ মোমবাতি কিনে নাটক করার চেষ্টা করেছেন এই বারুইপুরের ঘটনায়। দিনের বেলা এত লম্বা মোমবাতি জ্বালিয়ে কে মিছিল করে বলুন তো? আর এই মিছিল কেন পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে হাঁসখালির জন্য তিনি করেননি? বাংলার মানুষ কিন্তু বোকা নয়। রাজ্যের এই জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আর নারীদের উপর ক্রমাগত অত্যাচার আর প্রশাসনের মেরুদণ্ডহীনতার জবাব মানুষ ভোটের বাক্সে দিয়ে দিয়েছে। তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার মাটি থেকে। আর আজ যখন নতুন সরকার এসে অপরাধীদের বুক চিরে গুলি করে জাস্টিস দিচ্ছে, তখন সেই পরাজয়ের গ্লানি ঢাকতেই মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভাইপো বাবু আড়ালে বসে চোখের জল ফেলছেন। কিন্তু মনে রাখবেন, এই পরাজিতের কান্নায় বাংলার মানুষের আর কিচ্ছু যায় আসে না। এবার শুনুন রাজ্যের সবচেয়ে বড় সার্কাস আর তার যুবরাজের গল্প। পিসির গল্পটা তো বলেই দিলাম, ভাইপোর গল্পটাও বলি। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তথাকথিত যুবরাজ ভাইপো বাবুর একটা পুরো ডায়লগ আপনাদের মনে করিয়ে দিই। নবান্ন অভিযানের সময় যখন কলকাতায় পুলিশের গাড়ি পোড়ানো হয়েছিল, তখন এই ভাইপো বাবু বুক ফুলিয়ে মিডিয়ার সামনে কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আমি পুলিশকে স্যালুট জানাই যে আপনারা কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার চোখের সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো, তাহলে আমি এখানে শুট করতাম মাথার উপরে। ভাবুন একবার। তখন তিনি নিজেকে এই রাজ্যের হর্তা কর্তা বিধাতা মনে করতেন। পিসিমণি রানীর চেয়ারে বসে, তাই যুবরাজ যা খুশি তাই বলবেন। তখন পুলিশের গাড়ি পোড়ানোর জন্য অন দা স্পট মাথায় গুলি করার নিদান দিয়েছিলেন তিনি। আর আজ যখন বারুইপুরের একটা ছোট্ট শিশুকে ধর্ষণ করে খুন করা নরপিশাচটা পুলিশের সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে খোদ পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালালো, কর্তব্যরত পুলিশ কর্মীরা রক্তাক্ত হলেন, আর পুলিশ নিজের জীবন বাঁচাতে যখন পাল্টা গুলি চালিয়ে ধর্ষককে খতম করলো, তখনই শুরু হয়ে গেল এদের নাটক। তখনই ভাইপো বাবুর গলায় অন্য সুর শোনা গেল। যখন আপনি শাসক দলে, যখন আপনার অহংকার দেখানোর প্রয়োজন হয়, তখন আপনি মাথায় গুলি করার কথা বলেন। আর যখন পুলিশ সত্যিকারের অপরাধী আর ধর্ষকের বুকে গুলি চালায়, তখন আপনাদের হাতে ঘা কেন লাগে? কারণটা খুব পরিষ্কার। এই দ্বিমুখী নীতি, এই ভণ্ডামি বাংলার মানুষ ধরে ফেলেছে। লোকে যে আজকাল বলে না যে বাংলায় ডাইনি তন্ত্রের অবসান হয়েছে, সেটা এমনি এমনি বলে না। এই স্বৈরাচারী, অহংকারী আর দ্বিচারিতায় ভরা শাসকের অবসান ঘটিয়ে আজ বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর ভাইপো বাবু এখন সিবিআই ইডির ভয়ে আড়ালে লুকিয়ে আছে টু শব্দ করার মুরব্বেই তার। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পয়েন্টটায়, ধর্মীয় মেরুকরণ। এই যে বারুইপুরে এনকাউন্টার হলো, পুলিশ কি অপরাধীর ধর্ম দেখে গুলি চালিয়েছিল? প্রভাস মণ্ডলকে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বলে তাকে ছাড় দেওয়া হয়েছে, নাকি অন্য কোনো সম্প্রদায়ের বলে এনকাউন্টার করা হয়েছে? না, পুলিশ যখন গুলি চালিয়েছে তখন তার সামনে কোনো হিন্দু বা মুসলমান ছিল না, ছিল 12 বছরের এক নিষ্পাপ শিশুর নৃশংস হত্যাকারী একটা নরপিশাচ। অপরাধীর কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। নতুন বিজেপি সরকারের পুলিশ সেটা অ্যাকশন দিয়ে প্রমাণ করে দিয়েছে। কিন্তু আপত্তিটা কোথায় জানেন? আপত্তিটা হলো বিদায়ী তৃণমূল সরকার আর তাদের দোসর বাম মাকুদের মানসিকতায়। বিগত দিনে আমরা কি দেখেছি? বেলডাঙ্গা থেকে শুরু করে শামশেরগঞ্জ, কালিয়াচক থেকে শুরু করে মোথাবাড়ি, যখনই কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের দুষ্কৃতীরা ট্রেনের উপর পাথর ছুঁড়েছে, রেল লাইন উপড়ে ফেলেছে, কিংবা পুলিশের গাড়ি পুড়িয়েছে, তখন ভোট ব্যাংক হারানোর ভয়ে এই মাকু সেকুয়া তৃণমূলের জোট মুখে কুলু পেটে বসে থেকেছে। বহু দাগি মুসলিম অপরাধীদের আড়াল করা হয়েছে যাতে নির্দিষ্ট একটা ভোট ব্যাংকের ভাবাবেগে আঘাত না লাগে, আর উল্টে দমন পীড়ন চালানো হয়েছে হিন্দুদের উপর। আর ভণ্ডামির চরম অবস্থাটা দেখুন। এই বারুইপুরের ঘটনার পর বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় মিছিল বার করলেন, তখন তিনি বেছে বেছে বাজার থেকে সবুজ রঙের মোমবাতি কিনে আনলেন। কিসের প্রতীক এটা? আর আগে তো তাকে কোনোদিনই সবুজ মোমবাতি নিয়ে মিছিল করতে দেখা যায়নি। যেমনটা আমি আগেও বললাম, দিনের বেলায় এত লম্বা একটা মোমবাতি জ্বালিয়ে কে হাঁটে বলুন তো, ভূতের মতন, তাই না?
আসলে প্রাক্তন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই শিশুর মৃত্যুতে ধর্মীয় রং চড়াতে। তিনি মিছিলেও তোষণের রাজনীতি করতে চেয়েছিলেন। মানুষ এই নোংরা ধর্মীয় বিভাজনের রাজনীতি ধরে ফেলেছে বলেই আপনাদের ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিয়েছে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার আসার পর যে পরিবর্তনটা সবচেয়ে আগে চোখে পড়েছে সেটা হলো প্রশাসনের এই প্রোঅ্যাক্টিভ মনোভাব। অপরাধ ঘটবে আর পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে, সেই দিন আর নেই। এই একটা ঘটনাকে কেন্দ্র করে মোট চারটে প্রাণ গেছে। একদিকে যেমন সেই 12 বছরের নিষ্পাপ শিশুটিকে আমরা হারিয়েছি, ঠিক তেমনি প্রাণ গিয়েছে আরো 3 নিরীহ ব্যক্তির। আর এই পাল্টা এনকাউন্টারে খতম হয়েছে নরপিশাচ প্রভাস মণ্ডল। কিন্তু তফাৎটা কোথায় জানেন? তফাৎটা হলো নতুন সরকারের সদিচ্ছায়। এখানে শুধু এনকাউন্টার করে অপরাধী নিধনই শেষ কথা নয়, এখানে আসল ন্যায় বা জাস্টিস দেওয়া হয়। সরকার একদিকে যেমন অপরাধীর বুক চিরে গুলি করতে ভয় পায়নি, তেমনি এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত এবং মৃত তাদের পরিবারকে তৎক্ষণাৎ আর্থিক ক্ষতিপূরণ দিয়ে পাশে দাঁড়িয়েছে। একেই বলে আসল রাজধর্ম। আর সেই কারণেই আজ বাংলার কোটি কোটি সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এই কড়া পদক্ষেপকে মন থেকে সাপোর্ট করছেন, রাস্তায় নেমে উল্লাস করছেন। আর এই যে বললাম এই ঘটনায় আরো 3 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন 17 বছরের নাবালকও রয়েছে। এর দায় কার? এর দায় কি নেবে বাম নেতা লায়েক আলী, যিনি বারুইপুরে লোকজনকে খেপিয়ে দিয়েছিলেন আর তারই ফলশ্রুতিতে পিটিয়ে মারা হয় 3 জন নিরীহকে? নাকি এর দায় নেবে পুরো বাম স্কোয়াড, যারা পুরো বিষয়টাতে ইন্ধন জুগিয়েছিল? আর সিপিএম এর কথা নতুন করে কি বা বলবো? একদিকে তাদের সুজন চক্রবর্তী বলছেন হ্যাঁ এনকাউন্টার হোক, যদি পারে এনকাউন্টার করে দিক, আর অপরদিকে বিকাশ বাবু এনকাউন্টারের পরে বলছেন কেন এনকাউন্টার হবে, ওই ভদ্রলোককে কেন এইভাবে মারা হবে। আসলে এটাই বামেদের মুখ আর মুখোশ। সবশেষে যারা আইনের শাসন আর মানবাধিকারের দোহাই দিয়ে কাল্পনিক গল্প ফাঁদছেন তাদের জন্য একটা মোক্ষম জবাব দিয়ে যায়। আমি নিজে রাজ্যের বহু পুলিশ কর্তার সঙ্গে কথা বলেছি, তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন আইনের কোথাও পুলিশের হাত পা বেঁধে রাখার কথা বলা নেই। পুলিশের ঊর্ধ্বের একটা সম্মান আছে, আর তার চেয়ে বড় কথা পুলিশের নিজের বাঁচার অধিকার রয়েছে, আত্মরক্ষার অধিকার রয়েছে। কোনো দাগী অপরাধী যদি পুলিশের হেফাজত থেকে পালানোর জন্য খোদ ডিউটিতে থাকা পুলিশের উপর হামলা করে, রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালাতে উদ্যত হয়, তখন পুলিশ কি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে? নাকি এই মাম সেকু দাদাই নেতাদের ফোন করে পারমিশন নেবে? অপরাধী যখন অস্ত্র তাক করে তখন তাকে নিষ্ক্রিয় করতে পাল্টা গুলি চালানো সম্পূর্ণ আইনসম্মত এবং জাস্টিফাইড। পুলিশ কোনো বেআইনি কাজ করেনি, দেশের আইন মেনেই নিজের জীবন বাঁচিয়েছে এবং সমাজকে একটা পিশাচের হাত থেকে মুক্ত করেছে। তাই মাকু সেকুরা যতই চিল্লাক, বঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া এবার কেউ আটকাতে পারবে না। আপনারা ভালো থাকবেনই, সেই সঙ্গে এই ভণ্ডদের থেকেও সতর্ক থাকবেন। আপনাদের কি মনে হয় এই এনকাউন্টার করা কি যুক্তিযুক্ত ছিল? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।